32। ধীর পায়ে রাত নামলো মোসফেল জুড়ে। বাতাস ভারী, কিন্তু তাতে বৃষ্টির কোনো চিহ্ন নেই। প্রকৃতি ডুবে আছে গভীর স্তব্ধতায়। ফলে দূর উপত্যকার ঘোড়ার ডাক, এমনকি একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে পরিষ্কার। মোসফেলে এমন অদ্ভুত রাত আসেনি কখনো। গুহার বাইরে বসে আছে এরিক আর স্কলাগ্রিম। শোক আর আতঙ্কে মন অস্থির। ঘুমোবার ইচ্ছে তাই নেই কারো। মনে হচ্ছে আজকের রাত প্রেতাত্মায় ভরা, বলল এরিক। অদ্ভুত কিছু দেখার আশঙ্কায় ঠান্ডা হয়ে আসতে চাইছে হাত পা। উফ! পিছন থেকে কে যেন আবার হাত বোলাচ্ছে চুলে। সত্যি আজকের রাত প্রেতাত্মায় ভরা, প্রভু, জবাব দিল স্কলাগ্রিম। বেরিয়ে পড়েছে দানবের দল। দেবদেবীরা জমায়েত হচ্ছে যেন এরিকের মৃত্যু দেখার জন্যে। নিঃশব্দে কিছুক্ষণ বসে রইল দুজন। হঠাৎ স্ফীত হয়ে উঠল পুরো পাহাড়টা। পরপর 3 বার পাতালের গুহা থেকে বেরিয়ে আসছে বামনেরা, বলল স্কলাগ্রিম। সত্যি ঘটতে যাচ্ছে বিরাট কোনো ঘটনা। বামনেরা সহজে পাতাল ছেড়ে বেরোয় না। আবার দুজনের মাঝে নেমে এলো নৈশব্দ। রাশি রাশি তারা ঢাকা পড়ল গাঢ় আধারে। ওই দেখো! হঠাৎ বলে উঠল এরিক। তাকালো স্কলাগ্রিম। উষার মতো গোলাপ রাঙা হয়ে উঠেছে হেকলার তুষার শুভ চূড়ো। প্রেতাত্মার আলো। কেঁপে উঠল লাম্বেস্টেইল। মৃত্যুর আলো, জবাব দিল এরিক। দেখো আবার। অবাক হয়ে তাকিয়ে রইল দুজনে। গোলাপ রাঙা সেই আলোর মাঝখানে বসে আছে দানবাকার 3টে নারী মূর্তি। সামনে আগুনের সুতোয় জড়ানো এক আকাশ ছোঁয়া তাত। ভয়ঙ্কর অথচ অসাধারণ সেই নারীদের চেহারা। উল্কার মতো মাথার পেছনে উড়ছে চুলের গোছা। চোখ দিয়ে ঝরছে বিদ্যুৎ। বুক ঝিকমিক করছে নতুন ঢালের মতো। দ্রুত তাঁত বনে চলেছে তিনজনে। বুনতে বুনতে গান গাইছে। একজনের কণ্ঠ যেন পাইন বনের বাতাস, অন্যজনের কণ্ঠ যেন জলরাশি জুড়ে বৃষ্টির ঝিমঝিম, তৃতীয় জনের কণ্ঠ যেন সাগরের বিলাপ। গলা ছেড়েই গান গাইছে তারা, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না। ওদিকে তাতে ক্রমে ক্রমে ফুটে উঠছে একটা ছবি। উতাল সাগরে ছুটে চলেছে বিরাট এক যুদ্ধ জাহাজ। লাশের স্তূপ সে জাহাজে। স্তূপের মাথায় একটা প্রকাণ্ড লাশ। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল লাশের মুখটা। দেখা গেল এরিক পড়ে আছে স্কলাগ্রিমের বুকে, মাথা রেখে। পরস্পর জড়াজড়ি করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখল এরিক আর স্কলাগ্রিম, কিন্তু সেটা মুহূর্তের জন্যে। তারপরেই রক্ত হিম করা হাসি ছেড়ে 3 মূর্তি লাফিয়ে উঠল ওপর দিকে। টুকরো টুকরো হয়ে গেল দৃশ্যটা। এক মূর্তি সোজা উঠে গেল আকাশে, দ্বিতীয় মূর্তি গেল দক্ষিণে মিদালহপের দিকে, আর তৃতীয় মূর্তি উড়ে গেল মোসফেলের উপর দিয়ে। তার চোখের ছটা প্রতিফলিত হলো স্কলাগ্রিমের বর্ণ আর এরিকের শিরনাস্ত্রে। পর মুহূর্তেই চারপাশ আবার ঢেকে গেল আধারে। জোনও দেখল এই অদ্ভুত দৃশ্য, কারণ এরিকের কাছ থেকে বিদায় নিল সে মোসফেল ত্যাগ করেনি। আরও কিছুক্ষণ জড়াজড়ি করে রইল এরিক আর স্কলাগ্রিম। তারপর স্কলাগ্রিম বলল, আমরা দানবীদের দেখলাম। দানবী নয়, জবাব দিল এরিক। দেবীদের দেখেছি। ওরা এসেছিল সর্বনাশ সম্বন্ধে সাবধান করতে। আগামীকাল আমরা মারা যাব। তাহলে অন্তত একা মরব না আমরা, বলল স্কলাগ্রিম। মরবে আরও অনেকে, এবং সবাই সম্ভবত আমাদের হাতে। এরকম মৃত্যু খুব খারাপ নয় প্রভু, খুব খারাপ নয়, সায় দিল এরিক। তবু এই লড়াই আর রক্ত দেখতে দেখতে আমি ক্লান্ত। নিজের শক্তি, এমনকি গৌরবের উপরও ঘৃণা এসে গেছে আমার।
এখন চাই শুধু বিশ্রাম। আগুন জ্বালো, আর সহ্য হচ্ছে না এই অন্ধকার। আগুন শত্রুদের চোখে পড়তে পারে, বলল স্কলাগ্রিম। তাতে এমন কিছু যায় আসে না, বলল এরিক। আগুন জ্বালল স্কলাগ্রিম। তারপর সামনের অতল খাদের দিকে চেয়ে চুপচাপ বসে রইল দুজনে। কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন উঠে আসছে খাদের দিক থেকে। কে আসছে? ওই পথ বেয়ে ওঠা তো মানুষের পক্ষে অসম্ভব। কথাটা বলেই হোয়াইট ফায়ার নিয়ে লাফিয়ে উঠল এরিক। কয়েক মুহূর্ত পর কাঁপতে কাঁপতে বসে পড়ল সে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আর ঠিক তখনই দুটো হাত নিচ থেকে উঠে চেপে ধরল খাদের কিনারা। একটু পরেই উপরে উঠল মুন্ডহীন একটা মানুষের দেহ। ধীরে ধীরে এগিয়ে বসে পড়ল আগুনের পাশে। চিনতে অসুবিধা হলো না এরিক আর স্কলাগ্রিমের। এটা সেই বেয়ারসার্কটার দেহ, যাকে খুন করেছিল এরিক ব্রাইটিস। তার জীবনের এটাই প্রথম খুন। এটা আমার সঙ্গী প্রভু, যাকে তুমি খুন করেছিলে অনেক বছর আগে। ওর কাটা মাথায় কথা বলেছিল তোমার সঙ্গে, ফিসফিস করে বলল স্কলাগ্রিম। তাতে কোনো সন্দেহ নেই, বলল এরিক। কিন্তু ওর মাথাটা গেল কোথায়? দেহ এসেছে, হয়তো মাথাটাও আসবে, জবাব দিল স্কলাগ্রিম। এখন ওকে দেখে ভেতরটা কেমন কাঁপছে প্রভু। ঝাঁপিয়ে পড়বো ওর উপর। কাজটা কিন্তু মোটেই ভালো লাগবে না আমার। প্রয়োজন নেই স্কলাগ্রিম। তাছাড়া ও হয়তো এসেছে আমাদের শুধু সাবধান করতে। ঘাড় ঘোরালো মুন্ডহীন মাথার মানুষটা, যেন দেখতে চায় তাদের। হঠাৎ ভেসে এলো পদশব্দ। দুপাশের অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের মিছিল। সবাইকে চিনতে পারল এরিক আর স্কলাগ্রিম। এরা ওসফাকারের লোক। তাদের হাতে মারা গিয়েছিল হর্সহেড হাইটসে। ক্ষতসহই এসেছে ওরা, সবার আগে মোল্ড। ঠান্ডা চোখে প্রেতাত্মারা তাকালো ওদের দিকে। তারপর বসলো গিয়ে আগুনের পাশে। আবার পাওয়া গেল পদশব্দ। দুপাশ থেকে এবার আসতে লাগলো দলে দলে প্রেতাত্মা, যাদের সবাই নিহত হয়েছে এরিক কিংবা স্কলাগ্রিমের হাতে। প্রথমে এলো দু জাহাজে মারা পড়া লোকদের প্রেতাত্মা। অনেকে ডুবে মরেছে, টুপটুপ করে পানি ঝরছে তাদের কাপড় বেয়ে। যারা মরেছে বর্ষার আঘাতে, এখনও তাদের বুকে গেঁথে রয়েছে বর্ষা। হোয়াইট ফায়ার আর স্কলাগ্রিমের কুঠারের আঘাতে যারা মরেছে, তাদের বিস্মিত দৃষ্টি নিবদ্ধ আপন আপন হা হয়ে থাকা ক্ষতের দিকে। এলো আরও প্রেতাত্মা, আরও আরও। লন্ডনে রাজার পক্ষে লড়াই করতে গিয়ে যেসব লোক মেরেছে এরিক আর স্কলাগ্রিম, তারাও বাদ গেল না। ভৌতিক এক জাহাজে রওনা দেব আমরা, বলল এরিক অবশেষে। নাবিকও মোটামুটি কম জুটল না। প্রেতাত্মা আশা বোধ হয় শেষ। নাকি আরও প্রেতাত্মা পাঠাবে মোসফেল? কথা শেষ হতেই এসে উপস্থিত হলো পাকা চুলের এক প্রেতাত্মা। একটাই মাত্র বাহু তার, আরেক বাহু কাটা পড়েছে তরবারির কোপে। বর্মের বাম পাশটা তাই রক্তে লাল। স্বাগত স্বাগতম কাল আতলে, বলল এরিক। বসুন আমার সামনে। আগামীকালই আপনার সঙ্গী হব আমি। সামনাসামনি বসে বিষণ্ণ চোখে এরিকের দিকে তাকালো আর্লের প্রেতাত্মা, কিন্তু একটা কথাও বলল না। তারপর এলো আরেকটা দল, সর্বাগ্রে ওসফাকার। এরা মরেছে মিদালহপে। চিৎকার করে উঠল এরিক। স্বাগতম ওসফাকার। বিয়ের ভোজটা তোমার শুভ হয়নি। ভূতে তো চারপাশ ভরে গেল দেখছি, বলল স্কলাগ্রিম। ওই দেখো, আরও আসছে। আরও একদল প্রেতাত্মা সহ এলো হলার কোল। এবার নিশ্চয় শেষ, বলল এরিক। এখনো ফাঁকা রয়েছে একটা জায়গা। আগুনের অপর দিকে আঙুল নির্দেশ করলো স্কলাগ্রিম। কথাটা শেষ হতে কি না হতেই ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ। ছুটে আগুনের কাছে এসে দাঁড়ালো সুন্দর একটা ঘোড়া। তার পিঠ থেকে মাটিতে নামলো গাদ্রাদা দ্য ফেয়ার। পরনের তুষার শুভ পোশাক লাল হয়ে আছে রক্তে। হৃৎপিণ্ডে গাঁথা বিরাট এক তরবারি।
গাদ্রাদাকে চোখে পড়তেই আর্তনাদ করে উঠল এরিক। সঙ্গ দিতে এসেছ আমাকে, তাহলে আর ভয় নেই। কি জানো, কি যে ভালো লাগছে তোমাকে দেখে। মিদালহপের মাটির নিচে শুইয়ে দিয়ে এসেছিলাম তোমাকে। সে বাঁধন ছিঁড়ে উপস্থিত হয়েছ পিতাত্মার কবল থেকে আমাকে রক্ষা করার জন্যে। এসো গাদ্রাদা, সত্যিকারের স্ত্রীর মতো বসো আমার পাশে। একটা কথাও বলল না গাদ্রাদার প্রেতাত্মা। আগুনের মাঝ দিয়ে এগিয়ে এলো সে। পায়ের নিচে পড়ে নেভে গেল আগুন। পার হয়ে আসতে জ্বলে উঠল আবার। মুখোমুখি বসে বড় বড় বিষণ্ণ চোখে এরিকের দিকে তাকিয়ে রইল গাদ্রাদা। তিনবার হাত তুলল এরিক গাদ্রাদাকে ছোঁয়ার জন্যে। তিনবারই পড়ে গেল হাত, যেন অবশ হয়ে গেল বরফে লেগে। আরও আসছে, গুঙে উঠল স্কলাগ্রিম। এরিক দেখল আগুনের বাম পাশের ফাঁকা জায়গা সব ভরে উঠছে কুয়াশার মতো অবয়বে। নিজের কয়েকজন লোক নিয়ে গিজার আছে সেখানে। আছে সোয়ানহিল্ড, বুকের উপর বসা বিরাট এক ব্যাঙ। আতঙ্কিত চোখে গাদ্রাদার প্রেতাত্মার দিকে তাকিয়ে রয়েছে সোয়ানহিল্ড, কিন্তু তার দৃষ্টি অন্যত্র নিবদ্ধ। প্রেতাত্মাদের দলের সামনে সশস্ত্র দুই লোক, একজন এরিক, অপরজন স্কলাগ্রিম। এভাবে জীবিত অবস্থায় আপন প্রেতাত্মা দেখে চিৎকার দিয়ে উঠল এরিক আর স্কলাগ্রিম। মাথা ঘুরে গেল বউ করে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পেয়ে যখন চোখ মেলল তারা, আগুন তখন নেভে গেছে। রাত পেরিয়ে এসেছে নতুন আরেকটা দিন। প্রেতাত্মার দলের চিহ্নমাত্র নেই। স্কলাগ্রিম বলল এরিক, অতি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি আমি। হ্যাঁ, এমন স্বপ্ন আর কখনো দেখিনি। বলো দেখি তোমার স্বপ্নের কথা। উন্মুখ হলো স্কলাগ্রিম। সব কিছু খুলে বলল এরিক। স্বপ্ন ওটা নয় প্রভু। মনোযোগ দিয়ে শোনার পর মাথা ঝাঁকালো স্কলাগ্রিম। দৃশ্যগুলো আমিও দেখেছি। গত রাতে যেসব প্রেতাত্মা এসেছিল আমাদের বরণ করার জন্যে তৈরি হয়ে আছে তারা। আর যারা এসেছিল কুয়াশার মতো হয়ে, তারা খতম হবে আজকের লড়াইয়ে প্রভু। ওই যে সূর্য দেখছো, ওটাই আমাদের জীবনের শেষ সূর্য। দ্রুত কেটে যাচ্ছে মহামূল্যবান সময়। আমারও তাই ধারণা, বলল এরিক। গত রাতে প্রেতাত্মা আসাটা আমাদের জন্যে সম্মানের ব্যাপার। তাছাড়া মরতে হবেই সবার। আর মরতেই যদি হয়, এসো মহান করে তুলি মৃত্যুকে, যাতে যুগে যুগে আমাদের মৃত্যু হয় গল্পের বিষয়বস্তু। ভালো বলেছ প্রভু, জবাব দিল স্কলাগ্রিম। আজকেই শেষ লড়াই, আর তো সুযোগ পাব না। তুমি যদি পাশে থাকো, মরণে আমার ভয় নেই। এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের কিছু খাওয়া দরকার। লড়তেই যখন হবে, অযথা শক্তি ক্ষয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। হাত মুখ পরিষ্কার করে পেট পুরে খেলো তারা। কয়েক মাস পর এই প্রথম আনন্দিত মনে হলো এরিককে। মৃত্যু আসন্ন জেনে হালকা হয়ে গেছে তার মন। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাকালো তারা নিচের দিকে। ধুলোর মেঘ দেখা গেল দূর দিগন্তে। ঝিকমিক করে উঠল অজস্র বর্ষা। যে দৃশ্যগুলো আমরা দেখেছি তা যদি মিথ্যে না হয়, তাহলে ওই লোকগুলোর বেশিরভাগই ফিরে যাবে না আর, বলল এরিক। বলো স্কলাগ্রিম, এখন কি করব আমরা? কোথায় মুখোমুখি হব ওদের? এখানেই নাকি সরু পথে? আমার মতে এখানেই ওদের মোকাবিলা করা উচিত, বলল স্কলাগ্রিম। চুপচাপ আমরা অপেক্ষা করব এখানে। বড় পাথরটার আড়াল থেকে ওরা বেরিয়ে আসার চেষ্টা করলেই কেটে ফেলব একের পর এক। যতক্ষণ আমাদের হাতে আঘাত হানার শক্তি থাকবে, শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না। তবু কাছে ওরা আসবেই, জবাব দিল এরিক। যদিও জানি না কিভাবে, শুধু নিশ্চিত জানি মৃত্যু আমাদের ঘনিয়ে এসেছে। বেশ, এখানেই তাহলে মুখোমুখি হব ওদের। ধুলোর মেঘ ক্রমেই নিকটবর্তী হলো। এত শত্রু আসবে এরিক আর স্কলাগ্রিম সেটা কল্পনাও করেনি। পাহাড়ের পাদদেশে এসে থামলো তারা। বিশ্রাম নেয়ার পর যখন উঠতে শুরু করলো ঢাল বেয়ে,
বিকেল তখন খানিকটা গড়িয়ে গিয়েছে। খেলা শুরু হবার আগে রাত নেমে আসবে, বলল স্কলাগ্রিম। ওই দেখো কত ধীরে উঠছে ওরা পাহাড়ে, এক বিন্দু শক্তিও খরচ করতে চায় না। আর ওই সোয়ানহিল্ড লাল একটা রোপ পরে আসছে দলের মাঝখানে। হ্যাঁ স্কলাগ্রিম, রাত নামবে, সর্বশেষ এক দীর্ঘ রাত। জয়লাভের সম্ভাবনা আমাদের 100 ভাগের 2 ভাগ। কেউ কেউ আবার সে সম্ভাবনা আরও কমিয়ে আনতে চাইবে। চলো সব চিন্তা ঝেড়ে ফেলে শিরনাস্ত্রটা এবার বেঁধে নিই। পাহাড়ে উঠছে গিজার আর তার দল। ওদিকে সেই কৃতদাসের নেতৃত্বে 6 জন লোক এগোচ্ছে গোপন পথ ধরে। বসে বসে আপন বীরত্বব্যঞ্জক গান গাইছিল এরিক আর স্কলাগ্রিম। ঘৃণাক্ষরে এদের কথা জানতে পারল না। 6 জন লোকসহ কৃতদাসটা অবশেষে এসে পৌঁছলো পাহাড় চূড়োয়। উঁকি দিতেই একেবারে নিচে দেখতে পেল এরিক আর স্কলাগ্রিমকে। পাখি তার বাসাতেই আছে, বলল কৃতদাসটা। এখন পাথর এনে চুপ করে বসো। গিজার সংবাদ পেয়েছে যে পাহাড়ের উপর রয়েছে শুধু এরিক আর স্কলাগ্রিম। মনে তাই তার যথেষ্ট সাহস। মাত্র 2 জন লোকের কাছ থেকে আমাদের ভয়ের কিছু নেই, বলল গিজার। সে জানা যাবে আর একটু পরেই, জবাব দিল সোয়ানহিল্ড। গতরাতে দেখেছি অদ্ভুত সব দৃশ্য, যার কোনোটাই স্বপ্ন নয়। স্বপ্ন দেখবই বা কী করে? মৃত গাদ্রাদার চোখে চোখে তাকাবার পর থেকে ঘুমে যে আর আসে না আমার। আতঙ্কে সাদা হয়ে গেল গিজারের মুখ। নিঃশব্দে পাহাড় বেয়ে উঠতে লাগলো সে। 33। চোখে দেখতে না পেলেও চূড়ো থেকে গিজার আর সোয়ানহিল্ডের দলের পাহাড়ে ওঠার শব্দ পেল কৃতদাস আর তার দল। এবার পাথর ফেলতে হবে, বলল কৃতদাসটা, নইলে ওদিক দিয়ে আমাদের দল সুবিধে করতে পারবে না। এরিকের হোয়াইট ফায়ার আর স্কলাগ্রিমের কুঠারের বিরুদ্ধে। প্রকাণ্ড একটা পাথর গড়িয়ে দিল সে। ভীষণ শব্দে এরিক আর স্কলাগ্রিমের দুভেদম পেছনে পড়ে সেটা লাফিয়ে উঠল শূন্যে। কিসের শব্দ দেখার জন্য ঘাড় ঘোরাতেই পাথরটা আঘাত হানল এরিকের শিরনাস্ত্রে। চোখের পলকে সেটা 2 ভাগ হয়ে গেল। শিরনাস্ত্র সহ পাথরটা হারিয়ে গেল নিচের খাদে। ঘটনা বোঝার জন্যে ঘাড় ঘোরালো স্কলাগ্রিম। ওরা পাহাড় চূড়োয় উঠে পড়েছে, চেঁচালো সে। এখন হয় আমাদের গুহায় ঢুকে পড়তে হবে, নয়তো গিয়ে দাঁড়াতে হবে সরু পথের মুখে। তাহলে চলো সরু পথেই যাই, বলে দৌড় দিল এরিক। পেছনে পেছনে স্কলাগ্রিম। শা করে ছুটে এলো তীর আর বর্ষা, কিন্তু নিরাপদেই ওরা গিয়ে পৌঁছলো সরু পথে। ওখানে প্রবেশ করতে গেলে একটা বাঁক ঘুরতে হবে গিজারের দলকে। ঠিক সেই বাঁকের মুখে পাশাপাশি দাঁড়ালো 2 জনে। মারা যেতে বসেছিলে প্রভু, বলল স্কলাগ্রিম। মাথার শয্যা মাথা নয়, জবাব দিল এরিক। কিন্তু অবাক হচ্ছি একথা ভেবে যে বেটারা ওদিক দিয়ে চূড়োয় উঠল কিভাবে। গোপন কোনো পথের কথা তো শুনিনি কখনো। অদ্ভুত একটা পথ যে আছে তাতে এখন আর সন্দেহ নেই, বলল স্কলাগ্রিম। এক কাজ করো প্রভু, আমার শিরনাস্ত্রটা তুমি নাও। আমি বেয়ার সার্ক, এসব সাজসজ্জার খুব একটা আস্থা নেই। নিজেকে রক্ষার জন্যে এই কুঠারই যথেষ্ট। না, তা সম্ভব নয়, বলল এরিক। ওই শোনো, এবার ওদের আসবার শব্দ পাওয়া যাচ্ছে। খানিক পরেই দলবল সহ এসে উপস্থিত হলো গিজার আর সোয়ানহিল্ড। বাঘ ঘুরতে যেতেই দেখল ঠিক 3 হাত সামনে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এরিক আর স্কলাগ্রিম। শেষ সূর্যের আলোয় ঝিকমিক করছে হোয়াইট ফায়ার। কালো শিরনাস্ত্রের নিচে আগুনের মতো জ্বলছে স্কলাগ্রিমের চোখ। গিজার সহ কয়েকজন পিছিয়ে এলো কয়েক কদম। স্কলাগ্রিম তাদের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। বাধা দিয়ে এরিক বলল, বেয়ারসার্কদের হটকারিতা এখানে চলবে না, শান্ত হয়ে অপেক্ষা করো।
ওরাই তোমার কাছে এগিয়ে আসবে। দলের পেছন থেকে জানতে চাইল লোকজন, কেন গিজার পিছিয়ে এলো হঠাৎ। পিছিয়েছি কি আর এমনি, বলল গিজার। সরু পথের মুখে নেকড়ের মতো দাঁড়িয়ে আছে এরিক ব্রাইটিস আর স্কলাগ্রিম ল্যাম্বেস্টেইল। এখন হবে একটা লড়াইয়ের মতো লড়াই, বলল কেটেল। এগিয়ে যাও গিজার, খতম করে ফেলো দুজনকেই। থামো, বলল সোয়ানহিল। এরিকের সাথে আগে কিছু কথা বলতে চাই আমি। গিজার আর কেটেলকে সঙ্গে নিয়ে বাঘ ঘুরে মুখোমুখি হলো সে এরিকের। আত্মসমর্পণ করো এরিক, চেঁচিয়ে বলল সোয়ানহিল। শত্রু তোমার সামনে এবং পেছনে। ফাঁদে পড়ে গেছো তুমি, বাঁচার আর আশাই নেই। তাই বলছি আত্মসমর্পণ করো। যার স্বামীকে হত্যা করেছ সেও হয়তো অনুগ্রহ দেখাতে পারে। আত্মসমর্পণ আমার ধর্ম নয়, জবাব দিল এরিক। সম্ভবত স্কলাগ্রিমেরও তাই। আর অশুভ কাজই যার সারা জীবনের সঙ্গী, তার কাছে আত্মসমর্পণের তো কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া মৃত্যুর জন্যেই এখানে অপেক্ষা করছি আমরা। অনুগ্রহের প্রয়োজন আমাদের নেই, জেনে রাখো সোয়ানহিল্ড। একা কিন্তু মরব না আমরা। গতরাতে হেকলার চূড়োয় দেবীদের চরকায় দেখেছি আমাদের ভাগ্য। আগুনের সুতো ভাগ্য বুনে চরকা ভেঙে আকাশ, মাটি আর সাগরকে আমাদের ধ্বংসের কথা জানাতে জানাতে উড়ে গেছে ওরা দক্ষিণ, পশ্চিম আর উপর দিকে। গতরাতে আগুন জ্বালিয়ে বসেছিলাম আমরা। চারপাশে জমা হয়েছিল মৃতদের আত্মা। আজ যারা 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 মারা যাবে এসেছিল তারাও। কাপুরুষ গিজার, নারীর রক্তে যার হাত কলঙ্কিত, তার আত্মাও দেখেছি সেখানে। দেখেছি সোয়ানহিল আর কেটেলকে, আর দেখেছি সেখানে আমাকে আর স্কলাগ্রিমকে। সুতরাং বেথা কথা খরচ করো না, রক্ষা আমাদের কারণই নেই। এলো গিজার, কোষমুক্ত করো। এসো গিজার, কোষমুক্ত করো তরবারি। তুলে ধরো ঢাল, কাছে এসো, কাছে এসো। কথা আর বাড়াবো না, এসো। যেতে যখন হবেই দ্রুত ঘনাক অন্তিম মুহূর্ত। সোয়ানহিল আর কিছু বলল না, কথা জোগালো না গিজারের মুখেও। এগোও গিজার, এরিক তোমাকে ডাকছে, বলল কেটেল। কিন্তু না এগিয়ে গিজার বরং পিছিয়ে এলো আরও কয়েক পা। ক্রোধে আর লজ্জায় মাথা খারাপ হয়ে গেল কেটেলের। দলের সবাইকে এগোনোর জন্যে আহ্বান জানালো সে। এগোলো কয়েকজন। হেসে উঠল এরিক গলা ছেড়ে। সারা পাহাড়ে ছড়িয়ে পড়ল সে হাসির প্রতিধ্বনি। আমরা মাত্র দুজন, বলল সে, আর তোমরা অনেক। তোমাদের মধ্যে কি এমন একজোড়া মানুষ নেই যারা একজন বেয়ারসার্ক আর একজন শিরনাশ্রয়হীন লোকের মোকাবেলা করতে পারে? হোয়াইট ফায়ার ছুড়ে দিল এরিক শূন্যে। বনবন করে ঘুরতে ঘুরতে তরবারিটা আবার নেমে এলো তার হাতে। একটা হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল কেটেল আর এক যোদ্ধা। কিন্তু ঢালে প্রতিহত হওয়া তাদের কুঠারের শব্দ মিলিয়ে কিনা যেতেই বিদ্যুৎ বেগে নেমে এলো হোয়াইট ফায়ার আর স্কলাগ্রিমের কুঠার। চোখের পলকে লুটিয়ে পড়ল তাদের প্রাণহীন দেহ। এসো, এসো, আরও এসো, চেঁচিয়ে উঠল এরিক। এরা দুজন সাহসী ঠিকই, কিন্তু শক্তিশালী নয়। এসো, নেকড়ের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। এবার সোয়ানহিল চালালো তার কথার চাবুক। কথার জ্বালায় অস্থির হয়ে ঝাঁপিয়ে পড়ল দুজন সামনে, ঠিক যেমন শিকারী কুকুর ঝাঁপিয়ে পড়ে কোণঠাসা হরিণের উপর। কিন্তু এক মুহূর্ত পরেই হরিণের শিঙের গুঁতো খাওয়া কুকুরের মতোই ভুলুণ্ঠিত হলো তারা। আরও এসো, আরও মানুষ, চেঁচালো এরিক। এখানে পড়ে আছে মাত্র চারজন, কিন্তু পেছনে আছে অন্তত আরও 100। মহাগৌরবভাবে তার যে ধুলোয় লুটোবে ব্রাইটিসকে, কিংবা খুলে নেবে স্কলাগ্রিমের শিরনাস্ত্র। আবার এগিয়ে এলো দুজন। পর মুহূর্তেই গড়িয়ে পড়ল তাদের নিষ্প্রাণ দেহ।
আর কারো সাহস হলো না তাদের মুখোমুখি হবার। আপন আপন অস্ত্রে অস্ত্রে ভর দিয়ে বিদ্রুপ ছুড়ে দিতে লাগলো এরিক আর স্কলাগ্রিম। রাগে লজ্জায় চুল ছিঁড়তে লাগলো শত্রুর দল। ওদিকে কৃতদাসের দল যখন দেখল পাথর কিছুই করতে পারল না, এরিক আর স্কলাগ্রিমের পরামর্শ করতে বসলো তারা। শেষে উপর থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়ে নেমে এলো সবাই একের পর এক। পাথরে একটা দেয়াল থাকায় তারা দেখতে পেল না এরিক আর স্কলাগ্রিমকে, শুধু কানে এলো তাদের বিদ্রুপাত্মক কথা। কৃতদাসটা ছিল খুবই চালাক, বলল, বুঝতে পেরেছি, সরু পথটার মুখে দাঁড়িয়ে আছে এরিক আর স্কলাগ্রিম, ফলে কেউই ওদের সামনে টিকতে পারছে না। এক কাজ করি, চলো এই দেয়াল ঘুরে আঘাত হানি ওদের পেছন থেকে। বুদ্ধিটা মনে ধরল সবার। পা টিপে টিপে তারা গিয়ে দাঁড়ালো এরিক আর স্কলাগ্রিমের পেছনে। চমকে উঠল সোয়ানহিল তাদের দেখে। ব্যাপারটা স্কলাগ্রিমের নজর এড়ালো না, তাকালো সে পিছন দিকে। ঠিক তখনই কৃতদাসটাও তরবারি তুলল এরিকের মাথা লক্ষ্য করে। পিঠে পিঠ দিয়ে প্রভু চিৎকার ছেড়েই বউ করে ঘুরে দাঁড়ালো বেয়ারসার্ক। তরবারি নেমে আসার আগেই তার কুঠার বসে গেল কৃতদাসের বুকে। এদের ভেতর দিয়ে পথ করে এগোতে হবে আমাদের, বলল স্কলাগ্রিম। গুহার সামনের ফাঁকা জায়গাটা দখল করে নিতে হবে। সামনের দিকটা সামাল দাও প্রভু, এই বামনের দলটাকে আমি দেখছি। ঘটনা একটু অন্যরকম বুঝতে পেরে গিজারের দল আবার পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ল এরিকের উপর। ওদিকে কৃতদাসের দল ছুটে এলো স্কলাগ্রিমের দিকে। এবার শুরু হলো এমন এক লড়াই আইসল্যান্ডের মানুষ যেমনটার কথা আর কখনো শোনেনি। জায়গাটা এত সরু যে একেবারে একজনের বেশি মানুষ ওদের কাছে আসতে পারল না, আর যারাই এলো তারা আর ফিরে গেল না। সোয়ানহিল্ডের মনে হলো একসাথে যেন তিনটে তরবারি চালাচ্ছে এরিক। ওদিকে স্বয়ংক্রিয় যন্ত্রের মতো ওঠানামা করছে স্কলাগ্রিমের কুঠার। ধীরে ধীরে ফালা ফালা হয়ে যেতে লাগলো দুজনের ঢাল, রক্ত ঝরতে লাগলো অজস্র ক্ষত থেকে, কিন্তু শক্তি তাদের তখনও কমেনি। তীব্র লড়াই করতে করতে এগুলো দুজন গুহা অভিমুখে। দেখতে দেখতে কৃতদাসের দলের 6 জনই খতম হয়ে গেল স্কলাগ্রিমের হাতে। হঠাৎ এক শত্রু ঝাঁপিয়ে পড়ল এরিকের উপর। সেই সুযোগে গিজার গিয়ে দাঁড়ালো তার পেছনে, নির্ভুলভাবে লক্ষ্যভেদ করল হোয়াইট ফায়ার। আর সেই মুহূর্তে কাপুরুষের মতো এরিকের শিরনাস্ত্রহীন মাথায় আঘাত হানল গিজার। পড়ে গেল এরিক হাঁটু ভেঙে। এবার ঘনিয়ে আসবে মৃত্যু। স্কলাগ্রিম আর্তনাদ করে উঠল সে, আমাকে ছেড়ে চলে যাও তুমি। ওই অবস্থাতেও কাঁপতে কাঁপতে আবার উঠে পড়ল এরিক। ঘুরে দাঁড়ালো স্কলাগ্রিম, সারা শরীর রক্তে লাল। এই আঘাত তোমার পক্ষে আঁচড় ছাড়া আর কিছু নয়, তুমি এগোও, আমি আসছি, বলে ভীষণ এক হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল সে শত্রুদের উপর। পুরোপুরি ভর করেছে ওর উপর বেয়ারসার্কের উন্মাদনা। কারো মাথা দুফাক হয়ে গেল কুঠারের আঘাতে, কেউ পিষে গেল পায়ের নিচে পড়ে। পালাতে লাগলো শত্রুরা। এবার এরিককে অনুসরণ করলো স্কলাগ্রিম। চোখ থেকে রক্ত মুছে তাকালো এরিক। হাঁটতে লাগলো আস্তে আস্তে। খাদের পাশে আস্তে ঘুরে উঠল মাথাটা। কোনো মতে সে সামলে নিল নিজেকে। একসময় গুহার কাছে এসে বসে পড়ল এরিক। হোয়াইট ফায়ার হাঁটুর উপর রেখে হেলান দিল পাথরের দেয়ালে। আর ঠিক তখনই ছুটে এলো স্কলাগ্রিম। দম নেওয়ার কিছু সময় পাওয়া গেল প্রভু। হাঁপাতে লাগলো সে। এই দেখো, পানিও আছে এখানে। একটা কলসে এরিককে পানি খেতে দিল স্কলাগ্রিম। নিজে খেলো, তারপর অবশিষ্ট পানি ঢেলে দিল এরিকের ক্ষতস্থানে। ধীরে ধীরে যেন প্রবাহিত হলো নতুন জীবন। দুজনেই আবার দাঁড়িয়ে শ্বাস নিল বড় করে। খুব খারাপ লড়াই আমরা করিনি, বলল স্কলাগ্রিম। মনে হয় এখনও 2-4 জনকে মোকাবেলা করতে পারবো। দেখো ওরা আসছে। কোথায় ওদের মুখোমুখি হব প্রভু?
এখানেই, বলল এরিক। দেয়ালে ঠেস না দিলে ভালোভাবে দাঁড়াতে পারবো না আমি। আসলে লড়াই করার শক্তি আর আমার নেই। তবু এই সর্বশেষ প্রতিরোধও শয়তানের দল টের পাবে হারে হারে। ক্রুহ একটা হাসি ফুটল স্কলাগ্রিমের মুখে। সামনে আর কোনো বাধা নেই দেখে সরু পথ ধরে একে একে এগিয়ে এলো শত্রুরা। পুরোভোগ পুরোভাগে সোয়ানহিল, কারণ সে জানে এরিক তার কোনো ক্ষতি করবে না। ব্রাইটিদের চোখ বুজে এসেছে এখন। বলল সোয়ানহিল। ও কি, কাঁদছ নাকি এরিক? হ্যাঁ, সোয়ানহিল জবাব দিল সে। তোমার জন্যে যাদের সর্বনাশ হয়েছে, রক্তের এই কান্না তাদের উদ্দেশ্যে। আরও এগিয়ে এসে সোয়ানহিল এবার কথা বলল নিচু স্বরে। আত্মসমর্পণ করো এরিক। যথেষ্ট লড়েছ তুমি গৌরবের জন্যে। এখন আত্মসমর্পণ করো। শুশ্রূষা করে আবার সারিয়ে তুলব তোমাকে। তারপর দুজনে ভুলিয়ে দেব দুজনের ঘৃণা আর বেদনা। কোনো মানুষ জীবনে দুবার ডাইনির বিছানায় শুতে পারে না, বলল এরিক। তাছাড়া কথাও আমি অন্যকে দিয়েছি। কিন্তু সে তো মৃত, বলল সোয়ানহিল। হ্যাঁ, মৃত সে, সোয়ানহিল। আর তাই মৃতদের মাঝে তাকে খুঁজতে যাব আমি। শুধু খুঁজব না, খুঁজে বের করব। হিংস্র হয়ে উঠল সোয়ানহিল্ডের মুখ। শেষবারের মতো আমাকে প্রত্যাখ্যান করলে এরিক। এবার তুমি মরবে। যত শিগগিরই আমি মরব, তত শিগগিরই মিলিত হব গাদ্রাদার সঙ্গে। সেই সঙ্গে বেঁচে যাব তোমার অশুভ মুখ দেখার জ্বালা থেকে। তবে জেনে রাখো, রেহাই তুমিও পাবে না। দ্রুত ঘুরে আসছে তোমার সর্বনাশ। এখন থেকে যতদিন বাঁচবে, আতঙ্ক আর অভিশাপ তাড়া করে ফিরবে তোমাকে। বিদায় সোয়ানহিল্ড। এই আমাদের শেষ দেখা। এগিয়ে আসছে সেই সময় যখন অনুশোচনা করতে হবে তোমাকে ভূমিষ্ঠ হয়েছিলে বলে। এবার মুখ ফিরিয়ে সবার উদ্দেশ্যে সোয়ানহিল বলল, এসো, কেটে টুকরো টুকরো করো এই দুই শয়তানকে। দেরি করো দেরি করো না। রাত নেমে আসছে। আবার এগিয়ে এলো গিজারের দল। তিনবার ঝলসে উঠল হোয়াইট ফায়ার। মারা গেল তিন শত্রু। কিন্তু তারপরে নিঃশেষ হলো এরিকের শক্তি। হাঁটু ভেঙে আবার পড়ে গেল সে। কিছুক্ষণ তার উপর ঝুঁকে রইল স্কলাগ্রিম, ঠিক যেমন মাদি ভাল্লুক থাকে তার শাবকের উপর। এরিককে লক্ষ্য করে একটা বর্ষা ছুড়ল গিজার। ছিন্নবর্মের এক ফাঁক দিয়ে সে বর্ষা আঘাত হানল পাঁজরে। এবার আমার শেষ স্কলাগ্রিম। গুঁয়ে উঠল এরিক। পড়ে গেল সে। বুঝে এলো দু চোখ। এরিক ব্রাইটিস মারা যাচ্ছে বুঝতে পেরে পিছিয়ে গেল শত্রুর দল। হাঁটু গেড়ে বসলো স্কলাগ্রিম। বর্ষাটা টেনে বের করে চুমো খেলো এরিকের কপালে। বিদায় এরিক ব্রাইটিস। তোমার মতো মানুষ আর আইসল্যান্ডে জন্মাবে না। এমন মৃত্যু খুব অল্প মানুষের ভাগ্যেই জোটে। এক একটু অপেক্ষা করো প্রভু, আমিও আসছি। আবার বেয়ার সার্কের উন্মাদনা ভর করলো তার উপর। সোজা ছুটে গেল সে একেবারে শত্রুদের মাঝখানে। ঢলে পড়ল আরও তিনজন শত্রু। মারাত্মকভাবে আহত হলো দুজন। তারপর ফুরিয়ে গেল শক্তি। টলতে লাগলো স্কলাগ্রিম। রক্ত ঝরছে অসংখ্য ক্ষত থেকে। হাত থেকে খসে পড়ল কুঠার। গলা চিরে বেরিয়ে এলো তীক্ষ্ণ চিৎকার। এরিক। পর মুহূর্তেই তার প্রকাণ্ড দেহ সশব্দে পতিত হলো এরিকের উপর। কিন্তু এরিক তখনও মরেনি। চোখ মেলে স্কলাগ্রিমকে দেখে হাসল সে মৃদু। অত্যন্ত ক্ষীণকণ্ঠে বলল, চমৎকার মৃত্যু লাম্বেস্টেইল। ওরে বাবা, বলল গিজার। শয়তানটা দেখি এখনও বেঁচে আছে। যাই, খতম করে দিই ওকে। ওসফাকারের তরবারি তাহলে ফিরে আসবে ওসফাকারের পুত্রের কাছে। ভালুক মুমূর্ষ দেখে বিস্ময়করভাবে বেড়ে গেছে তোমার সাহস, উপহাস করল সোয়ানহিল। কথাগুলো কানে যেতে হঠাৎ যেন শক্তি ফিরে পেল এরিক। কাঁপতে কাঁপতে হাঁটুতে ভর দিল সে। তারপর সোজা হয়ে দাঁড়ালো। বনবন করে মাথার উপর ঘোরাতে লাগলো হোয়াইট ফায়ার। শেষমেশ তা পরিণত হলো আলোর একটা বৃত্তে। দায়িত্ব তোমার পূরণ হয়েছে। এবার ফিরে যাও তোমার
কারিগরদের কাছে। ছুড়ে দিল এরিক হোয়াইট ফায়ার। অস্তগামী সূর্যের আলোয় বিদ্যুতের চমক তুলে ছুটে গেল বিশাল তরবারিটা। শূন্যে অদৃশ্য হলো সবার চোখের সামনে। সেদিনের পর থেকে ওরকম তরবারি আর আইসল্যান্ডের কেউ কখনো দেখেনি। এবার আমাকে হত্যা করো গিজার, বলল এরিক। অনিচ্ছা সত্ত্বেও এগোলো গিজার। চিৎকার দিয়ে এরিক বলল, তরবারি ছাড়া তোর বাবাকে শেষ করেছি, এবার ঢাল আর তরবারি ছাড়াই খতম করব তোকে। পিলে চমকানো একটা হুঙ্কার ছেড়ে এগোলো সে গিজারের দিকে। তরবারি চালালো গিজার, কিন্তু সে আঘাতের তোয়াক্কা না করে কঠিন দুহাতে গিজারকে জড়িয়ে ধরল এরিক। এক ঝটকায় তার দেহটা উঠে গেল শূন্যে। টলতে টলতে এরিক গিয়ে দাঁড়ালো খাদের একেবারে প্রান্তে। তার উদ্দেশ্য বুঝতে পেরে আর্তনাদ করে উঠল গিজার। হাত পা ছুড়ল, কিন্তু মুমূর্ষু এরিকের কবল থেকে ছাড়াতে পারল না নিজেকে। প্রান্তে দাঁড়িয়ে সামনে পেছনে দুলল একটু এরিক, তারপর ঝাঁপিয়ে পড়ল সোজা নিচে। দুটো দেহ অদৃশ্য হলো চোখের পলকে। আর ঠিক সেই মুহূর্তে অস্ত গেল সূর্য। প্রচণ্ড বিস্ময়ে কথা সরল না উপস্থিত কারো মুখে, কিন্তু চিৎকার দিয়ে সোয়ানহিল বলল, এমন মৃত্যু একমাত্র তোমাকেই সাজে এরিক। আইসল্যান্ডে সত্যিই জুড়ে নেই তোমার। রাত কেটে গিয়ে একসময় ফুটল আবার নতুন দিনের আলো। পাহাড়ের খাঁজে পাওয়া গেল এরিকের মৃতদেহ। গিজার তখনও তার বাহুপাশে আবদ্ধ। এরিকের মৃতদেহটা ভালোভাবে পরিষ্কার করে মূল্যবান পোশাক পরিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিয়ে এলো সোয়ানহিল সাগর তীরে। স্কলাগ্রিম এবং লড়াইয়ে নিহত অন্যদের মৃতদেহ আনা হলো একে একে। সেদিন থেকে আইসল্যান্ডবাসীরা মোসফেলের নতুন নাম দিল এরিক্সফেল। এবার সোয়ানহিল আনালো তার অর্কনির যুদ্ধ জাহাজ। মাঝখানে মৃতদেহগুলো বিছানার মতো স্তূপ করে বাঁধা হলো শক্ত রশি দিয়ে। সবার উপরে রইল এরিকের মৃতদেহ। স্কলাগ্রিমের বুক হলো তার মাথার বালিশ, আর গিজারের বুক হলো তার পা দানি। জাহাজটার রেলিংয়ে ঝুলিয়ে দেওয়া হলো মৃত ব্যক্তিদের ঢাল। পাল তোলা হলো। তারপর সোয়ানহিল একা গিয়ে উঠল বিরাট সেই জাহাজে। সন্ধ্যায় বইতে লাগলো ঝোর বাতাস। নিজ হাতে শিকল কেটে দিল সোয়ানহিল। জীবন্ত প্রাণীর মতো লাফিয়ে এগোলো জাহাজটা খোলা সাগরে। তীর থেকে সবাই দেখলো এরিকের মাথার কাছে দাঁড়িয়ে ঢেউয়ের সঙ্গে সঙ্গে দুলছে সোয়ানহিল। জাহাজের ধাক্কায় ছিটকে ওঠা পানির রেণু ঝরে পড়ছে তার এবং মৃতদের স্তূপের উপর। দীর্ঘ চুল তার উড়ছে বাতাসে। কণ্ঠ থেকে নিশ্চিত হচ্ছে অতি মধুর সুরের এক মন উদাস করা গান। হঠাৎ মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো সাদা দুই রাজহাঁস। উঠতে থাকলো জাহাজের মাস্তুলের উপর ঘুরে ঘুরে। বেলা শেষের লাল আলোর মাঝ দিয়ে এগিয়ে চলল জাহাজ। ক্রমে দুরন্ত বাতাস রূপান্তরিত হলো ঝড়ে। বিক্ষুব্ধ সাগরে জমে উঠল অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই হিংস্র আকার ধারণ করলো ঝড়। জাহাজসহ সোয়ানহিল হারিয়ে গেল ঘন কালো অন্ধকারে। দূরসাগরের লেলিহান একটা আগুনের শিখা লাফিয়ে উঠল আকাশে। সমাপ্ত।